আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা আসলে কী নিয়ে হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আমার থাম্বনেল, টাইটেল সব কিছু দেখে সব কিছু পড়ে। আপনারা জানেন কিছুক্ষণ আগে বাপ্পি এবং তিশা তারা দুজন মিলে একটা ভিডিও দিয়েছে। বাপ্পি প্রমাণ নিয়ে এসেছে নাজমা আন্টি তিশাকে কতটা ভালোবাসতো। মানে বাপ্পি নিজে একটা সার্টিফিকেট লিখে তারপর আপনাদের সামনে বা আমাদের সামনে প্রকাশ করছে নাজমা আন্টি তিশাকে কতটা ভালোবাসতো। প্রমাণ হচ্ছে বাপ্পি নিজে। বাহ! মানে বাঘের মুখের কাছে আমরা হরিণ এনে বলছি, এই বাঘ তুই হরিণ খাস নে রে। মানে বিষয়টা হচ্ছে এরকম, মানে বাপ্পির মুখ থেকে আমরা তিশার আসল পরিচয় জানবো। মানে এটা কতটুকু নিউট্রাল হতে পারে এটা আমরা আশা করি সবাই বুঝতে পারবো। তো আমার আজকের ভিডিওটা দর্শক অনেক জমজমাট হতে যাচ্ছে, কারণ বেশ অনেকগুলো দিন হয়েছে হালকা পাতলা নাড়াচাড়া দিতে পারিনি। কিন্তু আজকের ভিডিওর কথাগুলো যেগুলো থাকবে সেগুলো দিয়ে আমি মনে করি হালকা পাতলা না, ভালোই নাড়াচাড়া দিতে পারবো। কারণ আমার আজকের ভিডিওতে যে সমস্ত যুক্তি আমি আপনাদের সামনে তুলে ধরবো, আমি মনে করি আমাদের জাতীয় নানা বাপ্পি এবং জাতীয় নানি তিশা তারা দুজনে হয়তো থমকে যাবে, হয়তো এগুলোর উত্তর দিতে পারবে না। বাপ্পিকে দেখছি অনেকভাবে অনেক রকম যুক্তিতর্কে লিপ্ত হচ্ছে, সেই যুক্তিতর্কগুলোকে একটু থামানোর প্রয়োজন আছে। বাপ্পির মুখের কথা আজকে শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নাজমা আন্টির কাছে নাকি তিশা অনেক ভালো বউ ছিল। বাবারে বাবা, কি বলে বাপ্পি এটা? মানে বাপ্পি নিজে প্রমাণ দিচ্ছে, বলে আমার কাছে মা অনেকবার বলেছে তিশা নাকি অনেক ভালো একটা বউ। বাহ! এবং বাপ্পি আরও অনেক কথা বলেছে যে তিশা আসলে তাকে কেন আক্রমণাত্মক কথাবার্তা বলা হয়। তো সেগুলোর উত্তর আজকে দিব, কেন তাকে আক্রমণাত্মক কথাবার্তা বলা হয়। আসলে কি তাকে আক্রমণাত্মক কথাবার্তা বলা হয়, নাকি তিশা নিজেই এগুলোর জন্য দায়ী, সেদিকে তুলে ধরবো। পাশাপাশি বাপ্পিকে দেখলাম শেষমেশ হাত জোর করে বলছে, কেউ কষ্ট করে আমার মেয়েকে কোনো খারাপ কথা বলবেন না। মানে তানজিলার চেহারা টেহারা নিয়ে কিছু বলবেন না। যদি আমি জানি না এটা খারাপ বলে, আমি এটার পক্ষপাতী না, কারণ আমি নিজে তানজিলার চেহারা নিয়ে কখনো আজে বাজে কথা বলিনি, বলবোও না। বাট হ্যাঁ, সাকিবকে নিয়ে বলেছি, সাকিবের ভুঁড়িটা নিয়ে কেন বলবো না বলুন দর্শক। বাট তানজিলাকে নিয়ে বলেছি বলে আমার মনে পড়ে না। তো যদি অন্য কেউ বলে থাকে সেটা আমার দেখার বিষয় না। বাট বাপ্পি যদি বিষয়টা তুলেছে, আমি সেটার বিষয়ে অবশ্যই একটা উত্তর দেবো বাপ্পিকে। সো ওভারঅল দর্শক, আমার আজকের ভিডিওটা অনেক বেশি জমজমাট হতে যাচ্ছে। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। আজকে শুরুতে থেকে একটা কথাই বলবো দর্শক, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন, এবং যারা লাইক দিয়ে দেখেননি এখনও অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। তো দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতে দর্শক আজকে আমি আগে দুটো কমেন্ট পড়ব, ঠিক আছে? দুটো কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। কমেন্ট দুটো পড়ার পর আমি আমার ভিডিওর মূল কথাগুলো শুরু করবো। চলুন কমেন্ট দুটো পড়ে আসা যাক। এখানে রোকসানা আক্তার আপু একটা খুব সুন্দর কমেন্ট করেছে। তো আপুর কমেন্ট হচ্ছে এরকম, ভাইয়া তিশার ডিপ ফ্রিজ লক করে রাখতো, তানজিলার ভ্লগে দেখিয়েছে। পাখি বলে চাবি দেন, জিনিস রাখবো, ফ্রিজ তালা মারা। সাথে সাথে তানজিলা তিশার দিকে হা করে তাকায় ছিল। তিশার শাশুড়িকে অনেক অপমান করেছে এবং কষ্টও দিয়েছে। ভাইয়া দুই ভাই বোন বলে মা ভালো ছিল, কোনো অসুস্থ ছিল না। আজ তিশা বলে মা কয়দিন পর পরই জ্বর আসতো। বাপ্পি তিশা নিশির ব্লগগুলো দেখলেই সব কিছু প্রমাণ পাবেন। বেশি বাড়লে ধরে ধরে দেখবেন। তিশাকে বলে মুরব্বি বানাইছে শাশুড়ি, এটা তিশার জন্য কষ্ট। তিশা যুবতী বউ, সবে বাসর ঘরে চাদর পাল্টায়, ফ্রেশ চাদর বিছিয়েছে। তানজিলা বানাইলো নানি, আর শাশুড়ি বানাইলো মুরব্বি। তিশার অভিনয় কয়দিন চলে দেখি। তো আপু পরবর্তীতে আরও একটা কমেন্ট করেছেন। আপু বলেছেন, ভাইয়া তিশা ওর মার চোখের অপারেশন করাইছে ঢাকায়, মার কোমর হাত ভাঙ্গা সেটাও ঢাকায় এনে ডাক্তার দেখিয়েছিল। তিশার বাবা হাত ভেঙেছে, সেটাও বাপ্পি ও তিশা ঢাকায় অপারেশন করিয়েছিল। হয়তো বাপ্পি নিজের মার চোখ অপারেশন করায়নি। বাপ্পি এতটা কৃপণ, তান নিশির মার বাপ্পির যতবার গিয়েছে মালয়েশিয়ায় টিকিট খরচ কিন্তু নিশি দিয়েছে। এটা নিশির মুখের কথা ভাইয়া, ওদের ব্লগে হাজারো প্রমাণ আছে। তো আপু কিন্তু খুব সুন্দরভাবে রেফারেন্স সহ কথাগুলো তুলে ধরেছেন। আমি মনে করি যারা তাদের রেগুলার ভিউয়ার্স এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনারা দেখেছেন এবং আপনারা নিজের এগুলো সাক্ষী। সো এখানে এই জিনিসটা আপাতত স্টপ করছি। আপরের কথাগুলো আমি ভিডিওর দ্বিতীয় সেগমেন্টে খুব সুন্দরভাবে আরও কিছু যুক্তি তর্ক নিয়ে, আরও কিছু প্রমাণ নিয়ে আমি সুন্দর করে কিছু তথ্য প্রমাণ দিব।
তো এখন চলে আসি বাপ্পি এবং তিশা আজকের ভিডিওর কিছু লজিক্যাল উত্তরে। প্রথমত, একটা কথা আছে না, এই কথাটা আসলে কোনো ধর্মীয় কথা না, এটা কোনো সাংস্কৃতিক কথা না। কথাটা হচ্ছে এরকম যে এটা সময়ের সাথে সাথে প্রচলন হয়ে আসছে। জিনিসটা এরকম যে ন্যাচার রিভেঞ্জ বলে একটা কথা আছে, যে প্রকৃতি যখন প্রতিশোধ নেয় না, সেটা অনেক কঠিন থেকে কঠিনতম প্রতিশোধ হয়। নেচার রিভেঞ্জ বলতে একটা টার্ম আমরা সবাই জানি। কেন এই কথাটা বললাম? আপনাদের মনে থাকার কথা দর্শক, আপনাদের সবার মনে থাকার কথা, ইউটিউব জগতে যখন রোস্টিং করতে আমি প্রথম এসেছিলাম, আরও অনেক বছর আগের কথা, তখন আমি একা ছিলাম, প্রায় 6-7 বছর আগের কথা হবে, প্রায় সেটা 2018 সালের দিক কি 19 সালের দিক, আমার এক্স্যাক্ট মনে নেই সময়টা। ওই সময় আমি একা সর্বপ্রথম রোস্টিং শুরু করি, তখন মুক্তা পায়েল কিনে শুরু করি। আপনারা যারা আমার শুরুর দিককার দর্শকরা আছেন, আমি জানি না কজন আছেন, তারা জানেন ভালো মতো। তো ওই সময় যখন আমি মুক্তা পায়েলকে নিয়ে রোস্টিং শুরু করি, তাদের নোংরা জিনিসগুলো বা তাদের মিথ্যাচারগুলো, ওই সময় এই যে তিশা নানি আছে, জাতীয় নানি তিশা, ঠিক আছে, তারপরে সাবিনা মিম, তারা খুব মজা পাচ্ছিল। এবং এদের মধ্যে মধ্যে সবচেয়ে বেশি মজা পাচ্ছিল তিশা। আমি দেখলাম কি, যখন আমি মুক্তা পায়েলকে নিয়ে রোস্টিং শুরু করলাম, ওমা, মাঝখান থেকে তিশাও মুক্তা পায়েলকে নিয়ে রোস্টিং শুরু করে দিল। আমি অদ্ভুত রকমের তাজ্জব হয়ে গেলাম যে রোস্টিং করবো আমি রোস্টার, আমার চ্যানেলটা রোস্টিং চ্যানেল, বাট তিশা তো ভ্লগ ভিডিও ছাড়ে, তিশা কেন মুক্তা পায়েলকে রোস্টিং করছে? তখন আমি আরও ডিপে ঢোকার চেষ্টা করি, আমি তখন তিশাদেরকে নিয়ে স্টাডি করার চেষ্টা করি। তখন আমি দেখলাম আসলে ওই সময়, ওই যুগে, ওই জেনারেশনে, যে বলতে ওই সালগুলোতে, তখন ইউটিউবে কিছু কিছু মানুষের ভিডিও অনেক বেশি চলতো, এর মধ্যে মুক্তা পায়েল টপে ছিল। ওই সময় মুক্তা পায়েলের ভিউ সবচেয়ে বেশি ছিল, লক্ষ লক্ষ ভিউ হতো, তারা সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করে ফেলেছিল, তাদেরকে মানুষ অনেক বেশি পছন্দ করতো মুক্তা পায়েলের ভিডিও। তো মুক্তা পায়েলের পরে যারা ছিল, সেটা ছিল নিশি, মালয়েশিয়ার নিশি, তারপরে গিয়ে তিশা সাবিনা মিমের একসাথে ছিল আর কি। তো এটা তিশার জন্য একটা অনেক হিংসার জায়গা ছিল, কেন মুক্তা পায়েলের এত ভিউ হয়, এটা সে সহ্য করতো না, ঠিক আছে। এই কারণে সে সবসময় মুক্তা পায়েলের পেছনে লেগে থাকতো। আমি যদি কোনো একটা রোস্টিং করতাম, তিশাও পাল্টা আমার কথাগুলোর ভিত্তি নিয়ে সেও মুক্তা পায়েলকে নিয়ে রোস্টিং করতে বসে যেত। তো ওই সময় মুক্তা পায়েল কিছু কথা বলেছেন, মুক্তা পায়েল আমাকে কিছু বলেনি দর্শক, কারণ কথা বুঝবেন, এটাই আমার চ্যানেল। আমি বিভিন্ন জায়গাতে যে অসামঞ্জস্য বা মিথ্যাচারগুলো দেখবো, সেগুলো আমি তুলে তুলে ধরবো, এটাই আমার কাজ, ঠিক আছে। সো মুক্তা পায়েল আমাকে বলেনি, বাট তিশাদেরকে একটা কথা বলেছিল ভিডিও দিয়ে, যে সময় যখন আসবে, তখন পালিয়ে বাঁচতে পারবে না। যারা ছিলেন তারা হয়তো জানেন, মনে আছে হয়তো, বাট অনেকের হয়তো মনে না থাকারই কথা, যে তার 6-7 বছর আগের কথা। তো মুক্ত সময়তে খালি এই একটা কথা আফসোস নিয়ে বলেছিল, দেখবেন তিশারা যেভাবে ইউটিউবে উশৃঙ্খল টাইপের ভিডিও দেয়, কথাবার্তা বলে, ঠিক আছে, ঝগড়া লাগে, মুক্তা পায়েল সেটা কখনো অত বেশি করতো না। তারা শালীনভাবে রোস্টারদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতো। হ্যাঁ, পায়েল একটু উগ্র ছিল, পায়েল উগ্রভাবে কথাবার্তা বললেও মুক্তা কোনোদিন বলেনি, ঠিক আছে, মুক্তা কোনোদিন উগ্রভাবে কথাবার্তা বলেনি। তো মুক্তা খালি এই কথাটাই বলেছিল, যখন আমি রোস্টিং করার পাশাপাশি তিশা নিজেও রোস্টিং করতে শুরু করে দেয়, এমনকি তিশা অর্ণিবাকে নিয়েও কথা বলতে শুরু করে, মুক্তার যে মেয়ে আছে অর্ণিবা, তিশা অর্ণিবার সাথে তানজিলারও একটা কম্পেয়ার শুরু করে দেয়, তানজিলা নাকি কখনো প্রেম করবে না, হ্যান ত্যান কত কিছু, অর্ণিবা প্রেম করে ভেগে বিয়ে করছে, এগুলো নিয়ে অনেকভাবে হেনস্থা করেছে মুক্তাকে। তখন মুক্তা খালি বলেছে সময় হোক, সবই দেখতে পারবো। মুক্তা কিছু বলেনি আর কি, ঠিক আছে। মুক্তার খালি কথা ছিল একটাই, রোস্টিং করার দায়িত্ব আমার, তারকাদের গল্পের। তিশা কেন করবে? তিশা রোস্টিং করবে কেন তাদেরকে? এই রাইটস তো তাদেরকে দেওয়া হয়নি। তো মুক্তা যেটা বলেছিল, লিগাল কথা বলেছিল, যে আসলে তো রোস্টিং আমি করব, এটা আমার কাজ, বাট তিশা কেন করবে মুক্তাদেরকে রোস্টিং? তিশা ওই সময় তো অনেক বেশি লাফাচ্ছিল, কারণ ওই সময় তো মুক্তাদের সম্পর্কে অনেক ভিতরের গল্প বের হয়ে আসছিল, ঠিক আছে। এই কারণে তিশা অনেক বেশি লাফাচ্ছিল, মজা পাচ্ছিল, মুক্তাদের রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছিল, তাদের ভিউ কমে যাচ্ছিল, তিশাদের ভিউ বেড়ে যাচ্ছিল, এটাতে তিশা অনেক ভালো লাগছিল। তো দেখুন, ওই সময় তো মুক্তা কিছু কথা কিন্তু তিশাকে বলে দিয়েছিল, যে সময়ের সাথে সাথে এমন হবে, পালিয়ে বাঁচতে পারবে না। তো খেয়াল করে দেখুন, দিন শেষে বর্তমানের অবস্থাটা, মুক্তা পায়েলকে নিয়ে এখন কয়টা রোস্টিং ভিডিও দেখেন দর্শক, বা মুক্তা পায়েলকে নিয়ে কয়টা রোস্টিং ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন, বা আমি নিজে বা কয়টা ভিডিও দেওয়ার জন্য ইন্টারেস্টেড? দেখুন মুক্তা তার নিজের মতো করে ভিডিও দিচ্ছে, পায়েলকে দেখা যায় না, তারা আসে যায়, থাকে না, কিন্তু তারা তাদের মতো করে তাদের লাইফ নিয়ে গুছিয়ে নিজেদের মতো করে সংসার করে যাচ্ছে, ঠিক আছে। দেখুন আজকে কিন্তু মুক্তা পায়েল ঠিকই তাদের মতো করে সমাজে বসবাস করছে, কিন্তু তিশাদেরকে দেখুন তো, আদৌ কি তাদের মনে শান্তি আছে? হ্যাঁ, শান্তি থাকতে পারে, যাদের কাছে টাকার মাইনেটাই সবচেয়ে বেশি, তাদের কাছে শান্তি থাকতে পারে, কিন্তু মুক্তা পায়েল একটা জিনিস প্রমাণ দিয়ে দিয়েছে, তাদের কাছে টাকাটা বড় না ভাই,
তাদের কাছে সম্মানটা বড়। যখন তারা বুঝলো ইউটিউবে থাকার জন্য তাদের সম্মানে দাগ লাগছে, তারা দুই বোনে আস্তে করে ইউটিউব থেকে চলে গেল। কিন্তু তিশাদেরকে দেখুন, যত বড়ই কত কিছু হোক না কেন, তারা উলঙ্গ হয়ে যাক না কেন, কিন্তু ইউটিউব ভাই কোনো দিন ছাড়বে না, কারণ তাদের কাছে টাকাটাই বেশি দরকার। বাপ্পি কি দেখুন না। সো তিশা আজকে দেখলেন না কাঁদছে, গতকালকে দেখলেন না হাউমা করে কাঁদছে। এই কান্নার একটা মুখ্য কারণ আছে। যারা বলছেন তিশার কান্নাটা আসলে নাটক করে কান্না, তিশা নাটক করে কান্না করছে, সবাই মিথ্যা দর্শক, আপনারা সবাই ভুল। তিশা যে গত 2 দিন ধরে কান্না করলো না, বা আজকে যে কান্না করছে, এটা বাস্তবিক কান্না করছে। তিশার এই কান্নাটা আসল কান্না, কিন্তু কান্নার কারণটা আপনারা কেউ জানেন না। তিশা কেন কান্না করছে, সে কান্নার কারণটা আজকে আমি উদ্ঘাটন করবো। তিশা যে কান্নাগুলো করছে সেগুলো নাটক করে কাঁদছে না। অনেকে আপনারা বলছেন, একটা ভুল ভ্রান্তি, একটা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন আপনারা যে তিশা নাটক করে কান্না করছে। আসলে না দর্শক, এবারের কান্না তিশার নাটক না, এবারের কান্নাটা তিশার আসল কান্না। কিন্তু কেন তিশা এত ফুলে ফেপে কান্না করছে, এত কষ্ট কিসের তার? কারণ এবার তিশা আসলে অনেক চাপে পড়েছে। দর্শক, আপনারা সবাই জানেন এবার নাজমান্ডি যে মারা গেল, সে মারা যাওয়ার পেছনে যদি একটা মানুষকে দায়ী করা হয়, সেটা সবাই তিশাকে করবে। কারণ শেষ দিন আমরা দেখেছিলাম তিশা তাবিয়াকে নিয়ে কীভাবে করে পদ্মাচারে হুমড়ি খেয়ে দৌড় দিয়েছে। ঠিক তার একদিন পরে কিন্তু নাজমান্ডি মারা গিয়েছে। তো দেখুন, যদি তিশা কোনোভাবে পদ্মাচর ওই দিন না যেত, হয়তো বাপ্পি তিশাকে নিয়ে পাবনাতে আসতো, হয়তো শেষ সময় নাজমান্ডি তিশাকে কাছে পেত, বাপ্পিকে কাছে পেত। কিন্তু তিশারও একটা ভুল স্টেপের জন্য আজকে কত কিছু ওলটপালট হয়ে গেল, কত কিছু ওলটপালট হয়ে গেল, খেয়াল করে দেখুন। তার মানে দিন শেষে কিন্তু তিশা ভালো মতো জানে, তিশা না শুধু পুরো বিশ্ববাসী ভালো মতো জানে, নাজমান্টির মারা যাওয়ার পেছনে তিশা কোনো না কোনোভাবে দায়ী, অবশ্যই দায়ী, অবশ্যই দায়ী। এবং তিশা এটা ভালোভাবে তার এলাকাতেও সাফার করছে। আপনারা তানের টিচারকে সবাই চিনেন, তানের টিচারের চ্যানেলে পর্যন্ত এই ধরনের কথাবার্তা শোনা গিয়েছে যে বাপ্পিদের এলাকার মানুষজন যারা আছে তারা সবাই তিশাকে দোষারোপ করছে, তারা সবাই বাপ্পিকে দোষারোপ করছে। কেন শেষ সময় কী কারণে তিশা পাবনাতে না এসে পদ্মা চড়ে গেল, কেন শেষ সময় নাজমান্ডির পাশে ছিল না, এই কথাগুলো কিন্তু আপনারা কেউ বাপ্পিদের ভিডিওতে শুনবেন না, বাপ্পিটা বলে না, প্রচার করে না। কিন্তু তানের টিচারের চ্যানেলে কিন্তু এই কথাগুলো আছে, যে এলাকার মানুষজন সবাই বলাবলি করছে তিশা এবং বাপ্পিরা চরম ভুল করেছে, চরম অন্যায় করেছে। তিশাকে সবাই যে যা পাচ্ছে সবাই এলাকার মানুষজন ধুচ্ছে খালি, কিন্তু ভিডিওতে এগুলো তারা বলতে পারছে না। তিশার জন্য একটা চরম লজ্জাকর কথা দর্শক, যে তার শাশুড়ির যে পরনের গোল্ড ছিল, তার শাশুড়ি মারা গেল, কিন্তু সেই মারা যাওয়ার পর তার পরনের গোল্ডগুলো তিশা নিজের হাতে খুলতে পারল না, ছেলের বউ হয়ে। সেটা খুললো কে? তার খালাতো ভাই বোনরা, বাপ্পির। তো এটাও তিশার জন্য অনেক লজ্জাজনক, যে নিজের শাশুড়ির পরনের গোল্ডগুলো তিশা নিজের হাতে খুলতে পারলো না। সো এগুলো কিন্তু তিশার জন্য ওই এলাকাতে অনেক লজ্জাজনক, অনেক লজ্জাজনক। সো তিশা মুখ দেখাতে পারছে না, কোনোভাবেই মুখ দেখাতে পারছে না। সো এই কারণে তিশাটা চাপে পড়েছে। সব জায়গা থেকে ইউটিউবে ঢুকলে ইউটিউবে কমেন্টে সবাই গালিগালাজ করছে, এলাকার মানুষজন তাকে বাজে কথা বলছে, কোনোভাবেই তিশা বাঁচার মতো কোনো জায়গা পাচ্ছে না। সবাই তাকে একদম মৌমাছির চাকের মতো করে ভৌ ভৌ করে ধরেছে। সো তিশা এখন মাইনকা চিপায় পড়েছে। এই জন্যই এখন বাপ্পি তিশা না, বাপ্পি বিভিন্ন সময় বিভিন্ন রকম আজগুবি প্রমাণ নিয়ে আসছে, যেগুলো আসলে তাদের নিজেদের বানানো কথাবার্তা। তিশাকে যেন কেউ কোনো বাজে কথাবার্তা না বলে আর কি। কিন্তু আসলে দর্শক, বাজে কথাবার্তা যদি তিশা শুনে থাকে, সেটা ভাই আমার দোষে না, আপনার দোষে না, সেটা ভাই তিশা নিজের দোষে শুনছে। সো কেউ যদি কোনো অন্যায় করে, তাকে অবশ্যই শাস্তি পেতে হয়, তাকে অবশ্যই কথা শুনতে হবে। একটা চোর চুরি করবে, কিন্তু তাকে যখন মানুষজন শাস্তি দিবে, তাহলে ভাই সে কেন শাস্তি নিবে না বলুন? সে চুরি করলো কেন তাহলে? তিশা কেন পদ্মা চড়ে গেল? সো অবশ্যই তিশাকে এই কথাগুলো শুনতে হবে। এবং বাপ্পি ভাইজানকে বলতে চাই, সে কিছু কথাবার্তা বলেছে, কথাগুলো আমার ভালো লাগেনি, ভালো না লাগতেই পারে, অবশ্যই যার যার ব্যক্তিগত বিষয় আছে। বাপ্পি ভাইজান বলেছে তিশাকে আপনারা কেন আক্রমণাত্মক কথাবার্তা বলেন। প্রথমত, এই আক্রমণাত্মক শব্দটা আমার ভালো লাগেনি। একটা শিক্ষিত পুরুষ হিসেবে, যদি আপনি শিক্ষিত কতটুকু জানি না, এই শব্দটা আপনার ব্যবহার করা ঠিক হয়নি। কিসের আক্রমণাত্মক কথাবার্তা আপনাকে বলে? কি আপনার বউকে কি কেউ খেয়ে ফেলবে? হ্যাঁ, আমরা কি কেউ বাঘ যে একদম কামড় দিয়ে খেয়ে ফেলবো, যে আপনার বইয়ের গর্দানের মধ্যে হাম করে কামড় বসিয়ে দিব? না তো ভাই, অসম্ভব। তাহলে শব্দ চয়নের বেলায় একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার বউকে এই সমস্ত কথাবার্তা বলেন কেন, আপনার খারাপ লাগতেই পারে। সো লাইনে আসেন এখন।
প্রথমত আপনি বললেন কি আমার বউয়ের বাড়ি পদ্মার চরে, এটা ঠিক আছে, তো ওদের সাথে একটু খাতির বেশি, এলাকাতে পদ্মার চর, এখন পাবনাতে আসে, কি এলাকার ভালো লাগছে, মানে বাপ্পি আসলে আমতা আমতা করে কথা বলছে, বাট আমি কথার মটোটা বুঝাই। বাপ্পি বুঝাতে চাচ্ছে যেটা যে তিশার বাড়ি পদ্মার চরে, তার শ্বশুরবাড়ি পাবনাতে, কি তাদের মধ্যে কি স্ট্যাটাসগত কোনো সমস্যা আছে, যে তিশারা একটু গরিব পরিবারের মানুষ, তিশা পাবনাতে এসে পড়েছে একটু ভালো জায়গায়, এর জন্য তাকে একটু খাটো করে কথা বলতে আপনারা মজা পান, বা তার আত্মীয় স্বজন একটু তার সাথে মেলামেশা করে বেশি, বা এখানে এসেছে এই জন্য আপনাদের সমস্যা হয়, এই জন্য আক্রমণাত্মক কথাবার্তা বলেন? বাপ্পি মিলে এটা বোঝাতে চাচ্ছে। না ভাই, আমরা এটা বোঝাচ্ছি না। আমরা বোঝাচ্ছি তিশা বউ হিসেবে তার দায়িত্ব যতটুকু সে পালন করেনি। সে সারাদিন খালি তার বাপ মা ভাই বোন নিয়ে পড়ে থাকে, তার একটা শ্বশুর বাড়ি আছে, তার সন্তান সন্ততি আছে, সে তার নিজের সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব পালন করে। এখন আপনি বাপ্পি ভাই এসে বলবেন তিশা তার সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব পালন করে, ভাই আপনি বলার কে? অবশ্যই আপনি বলতে পারেন, অবশ্যই আপনার রাইট আছে, সেই রাইট আপনার 100% আছে, কিন্তু যেহেতু আপনি একটা কোশ্চেন তুলেছেন, সো আমিও কোশ্চেন তোলার অধিকার রাখি। আমরা ভিডিওতে দেখেছিলাম সকালবেলাতে তানতাবি আর নাস্তা রেডি করতো নাজমা আন্টি। আপনি কী করতেন? আপনি আপনার মায়ের কাছে গিয়ে চা নাস্তা খেতেন। তিশা কী করতো? ঘুমিয়ে থাকতো। তাহলে আপনার সন্তানের দায়িত্বটা কে পালন করলো? আপনার মা করলো। কিন্তু দায়িত্বটা কার ছিল? তিশার ছিল। তিশা কোনো দায়িত্ব পালন করতো না। আপনার শাশুড়ি, তিশার ক্ষেত্রে বলছি, তিশা আপনি আপনার শাশুড়ির প্রতি কতটুকু দায়িত্ব পালন করেছেন? সো বাপ্পি যেগুলো বলছে, বাপ্পি আজকে বলছে যে আমাকে আমার মা অনেকবারই বলেছে তিশা অনেক ভালো বউ, মানে বাপ্পি সার্টিফিকেট দিচ্ছে তিশার নিয়ে। তা আপনারা বলুন দর্শক, এই সার্টিফিকেটের ভ্যালু কতটুকু, ভ্যালিডিটি কতটুকু দিবে? আমার তো মনে হয় সার্টিফিকেট বাপ্পি আমার কাছে নিয়ে আসলে আমি মানে ছিঁড়ে ছিঁড়ে ইঁদুর যেভাবে টুকরা টুকরা করে, আমি তার চেয়েতেও বেশি টুকরা টুকরা করে ফেলতাম সার্টিফিকেটটাকে, যে ভাই এ সমস্ত কথাবার্তা আমাকে বলতে আসবেন না। বাপি একটা কথা বলেছে শেষের দিকে দর্শক, 2 হাত জোর করে, যে ভাই আমার মেয়েটা গর্ভবতী, বাচ্চা একটা মেয়ে, তাকে তার চেহারা টেহারা নিয়ে কিছু বলবেন না। প্রথমত দর্শক, সেটা তানজিলা বলার কথা না, আমি যে কারোরই চেহারা নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না। দেখবেন আমি আজকে এত বছর ধরে ভিডিও করে কোনোদিন কারোর চেহারা নিয়ে কোনো কথাবার্তা বলিনি। একজন মানুষ ফর্সা, একজন মানুষ কালো, একজন মানুষ শুকনা, যেমনই হোক সেটা নিয়ে আমাদের কথা বলার কোনো রাইটস নেই, কারণ এটা আমাদের নিজেদের কারো হাতে না, এটা স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে। কিন্তু কিছু জিনিস নিয়ে আমরা কথা বলার অধিকার রাখি। কোন জিনিস নিয়ে দর্শক? সাকিব একটা পুরুষ মানুষ, সে যদি এখন একটা ভিডিওতে ফিল্টার দিয়ে নিজের ঠোঁটে লিপস্টিক দেয়, ঠিক আছে, মেয়েদের মতো করে তার বুক বানায়, তাহলে অবশ্যই সেখানে আমাদের কথা বলার রাইট আছে, কারণ সাকিব তো এরকম না। তাহলে সাকিব কেন নিজেকে ফিল্টার দিয়ে একটা মহিলা মানুষ সাজাচ্ছে? দেখবেন তানজু ফ্যাশন বলতে যে ইউটিউব পেজটা আছে বা যে চ্যানেলটা আছে, সেখানে সাকিব এডিট করে নিজেকে যেরকম করে প্রেজেন্ট করে, তাকে পুরুষ মানুষ দেখেন, একদম ডিরেক্টলি বলবো তাকে থার্ড জেন্ডারের মতো মনে হয়। আপনারা আরেকবার গিয়ে দেখবেন সাকিব লিপস্টিক পরে ঠোঁটের মধ্যে ফিল্টার দিয়ে, ঠিক আছে, তার বুকটাকে মানে একদম ফুলিয়ে রাখে একটা মেয়েদের মতো, মনে হয় যে তার বুক ফুলে আছে। সো অবশ্যই তাকে খুবই দৃষ্টিকটু লাগে। সো তখন তাকে নিয়ে বলার রাইটস অবশ্যই আছে, কারণ সেটা সাকিব না, সাকিব নিজেকে ওইভাবে করে প্রেজেন্ট করছে, সেটা অবশ্যই দেখতে নোংরা লাগে। তানজিলা, তানজিলা অরিজিনালি দেখতে যেরকম, কোনোদিন কি তানজিলের ভিডিওতে তানজিলাকে আপনার অরিজিনাল রূপটা দেখেছেন? কোনোদিন না। আমরা মানুষের ভিডিওতে তানজিলাকে অরিজিনালভাবে দেখেছি, কারণ কেউ ফিল্টার ইউজ করে না। কিন্তু তানজিলা তার ভিডিওতে এমনভাবে ফিল্টার ইউজ করে অরিজিনাল তানজিলাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখনই অন্যের ভিডিওতে আমরা তানজিলাকে দেখি, তখন আর সেই মানুষটাকে চিনতে পারি না। তখন আমরা ভাবি আচ্ছা কোনটা তানজিলা? সবাই আমরা প্রশ্ন করি আসলে তানজিলা কোনটা, যেটা আমরা মানুষের ভিডিওতে দেখছি সেটা, নাকি যেটা আমরা তানজিলার নিজের ভিডিওতে দেখছি সেটা? কারণ তানজিলা ফিল্টার দিয়ে নিজেকে এমনভাবে পরিবর্তন করে ফেলে, আমরা তানজিলাকে চিনতেই পারি না, ঠিক আছে? তখন মানুষজন কথাবার্তা বলে। সো ভাই বাপ্পিকে বলছি, আপনার মেয়েকে নিয়ে আমরা কেউ চেহারা নিয়ে কথাবার্তা বলি না। যদি কেউ বলে থাকে সেটা এখন তো তাদের ফল্ট, তাকে বলবেন। পার্সোনালি আমি বলিনি, হয়তো আপনি আমাকে বলেনও নি, যে বলেছে তাকে বলেছেন। বাট কথা হচ্ছে কারোর চেহারা নিয়ে কথা বলাটা অবশ্যই যুক্তিসঙ্গত না, কিন্তু যেই যুক্তিগুলো আমি তুলে ধরলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলার অধিকার অবশ্যই আছে। কারণ মানুষ যখন নিজেকে এইভাবে করে একটা মেকি ভাব চেহারাতে নিয়ে আসবে ফিল্টার দিয়ে, সেখানে অবশ্যই মানুষ রোস্টিং করবে, 100% করবে, সেটার অধিকার আছে, ঠিক আছে? আর সবচেয়ে বড় বিষয়, মানুষ যখন নিজে জানা তার চাইতে বেশি নিজেকে অহংকার গর্ববোধ করবে, সেখানেও মানুষ রোস্টিং করবে। ধরুন তানজিলা কেমন আমরা সবাই জানি, সে দেখতে কেমন, কি সবাই আমরা জানি, কিন্তু তানজিলা যদি নিজেকে এখন অনেক রূপবতী গুণবতী মনে করে, নিজেকে বলিউডের নায়িকা মনে করে, ঠিক আছে, এবং নায়িকা মনে করে অহংকারের চোটে সে মাটিতে পা না ফালাতে পারে, অবশ্যই তখন মানুষজন তাকে কথাবার্তা বলবে। তানজিলার মধ্যে সেরকম অহংকার বোধ আমরা দেখেছিলাম, অনেক লাফালাফি করেছে, সে নিজেকে অনেক অন্যরকম জায়গায় নেওয়ার চেষ্টা করেছে। সো অবশ্যই মানুষজন তাকে নিয়ে রোস্টিং করবে। সো হাত ধরে মাফ চাওয়ার চাইতে কি ভালো এটা না? আপনি আপনার মেয়েকে সতর্ক করে দিন, মা অহংকার বোধ করো না, মা উল্টাপাল্টা কাজকর্ম করো না, মা ফিল্টার দিয়ে ভিডিও দিও না, মা এমন কোনো কাজ করো না যে মানুষ তোমাকে নিয়ে রোস্টিং করে।
তো ভাই আগে নিজের ঘরকে সামলান, নিজের ঘরের মানুষকে বুঝান, তারপর নয় একটু থার্ড পার্সনকে বলতে আসুন। অনেক তো ভাই এখন বুদ্ধি বিবেক হয়েছে, বয়স হচ্ছে, নিজের মাও কবরে গেছে, আপনারও যাওয়ার সময় হতে পারে, আমারও হতে পারে, একটু ভাই বুঝদার হন। এত ভালো না ভাই, এত ভালো না। তো বাপ্পিকে এখন গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলবো দর্শক। গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে হচ্ছে বাপ্পি আরও একটা কথা বলেছে আজকের ভিডিওতে, যে আমার কি গিয়েছে আপনারা কি বুঝবেন, আমরা কি হারিয়েছি। জি ভাই ঠিকই বলেছেন, নাচ বান্ডিও তো আমাদের কিছু লাগে না। আপনার মা লাগতো, আপনার সম্পর্কে, আপনার রক্তের সম্পর্ক, অবশ্যই আপনার সাথে অনেক কাছের সম্পর্ক। তো এতই যখন গুরুত্বপূর্ণ একটা মানুষকে হারিয়েছেন, তাহলে আপনাকে ভাই বলতে চাই, যদি আপনার মা মরার শোক এত বেশি আপনার জন্য, এত কষ্টের হয়, এত গুরুত্বপূর্ণ মানুষ থাকে, তাহলে ইফতারের বাজার সদাই নিয়ে তানজিলার শ্বশুরবাড়ি কীভাবে গেলেন ভাই? তানজিলার শ্বশুরবাড়িতে গিয়েছেন, আপনার মা মরে গেছে এই অবস্থায়, এবার আপনি আপনার তানজিলার শ্বশুরবাড়ি কীভাবে যেতে পারলেন? আমার তো মনে হয় এখানে এবার তানজিলার শ্বশুর শাশুড়ির উচিত ছিল, সাকিবের উচিত ছিল আপনাদের বাড়িতে আসা, আপনাদের বাড়িতে ইফতারটা দেওয়া, কিন্তু সেটা না করে আপনি নিয়ে গেলেন তাদের বাড়িতে ইফতার। বাহ, এতই মায়ের কষ্ট তাই না? এতই মায়ের কষ্ট যে লাফাতে লাফাতে ড্যাঙ্গর ড্যাঙ্গর করতে করতে একটা ব্যাঙ্গের ছানার মতো নিয়ে গেলেন ইফতার কন্টেন্ট বানাতে। লজ্জা লাগলো না নিজের মায়ের মৃত মাকে কবরে শুয়ে তানজিলা বাসায় ইফতার করতে গিয়ে 32 পাটি কেলাতে কেলাতে গিয়ে? দায়িত্বজ্ঞান বোঝেন? এবার দায়িত্বজ্ঞান স্বরূপ সাকিবের বাবা মায়ের উচিত ছিল আপনাদের বাসাতে আসে ইফতার নিয়ে, নট আপনার তাদের বাসাতে যাওয়া। বাট আপনি সেটা না করে এবার সেটা কিন্তু আপনি হতে দিলেন না, বরং আপনি নিয়ে গেলেন। তাহলে আপনার কীভাবে কষ্ট লাগলো? আপনাকে তো 2টা টাকার মূল্য কেউ দেয় না, 2 টাকার মূল্য বুঝেন আপনাকে কেউ দেয় না। তানজিলাকে খেয়াল করে দেখবেন দর্শক, তানজিলা তার দাদির ভালোবাসায় এতটাই কষ্ট পেয়েছিল, এতবারই অজ্ঞান হয়ে যাচ্ছিল, অথচ দাদির মৃত্যুর পর একটা বারের জন্য সে কিন্তু এখন পর্যন্ত পাবনাতে আসেনি। অথচ সে তার নিজের শ্বশুরবাড়িতে বসে পেটে বাচ্চা নিয়ে সে বড়ই পারে, সেই বাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি করে, সে ভিডিও বানায়, সে ড্রেসের প্রমোশন করে, লাফাঙ্গাগিরি করে, ঠিক আছে, সবই করতে পারে। কিন্তু মাগার সে তার দাদির বাড়ি মানে নিজের মায়ের বাড়ি পাবনাতে আসতে পারে না। বাকি সবই করতে পারে, বরের কাছে বড়ই পারে, সে দৌড়াদৌড়ি করে পেটে বাচ্চা নিয়ে সবই করছে। কই তখন কোনো ক্ষতি হচ্ছে না তার পেটে বাচ্চার? খালি কি শুধু যখন পাবনা আসার কথা হয় তখনই ক্ষতি হয়? ওই যে বললাম দায়িত্বজ্ঞানের কথা বললেই তখন অনেক অজুহাত চলে আসে। ওই যে দায়িত্বজ্ঞানের কথা বললাম, এবার বাপ্পিকে ইফতার নিয়ে যাবে, ইফতার নিয়ে তো তানজিলাদের আসা উচিত ছিল পাবনাতে, কারণ যেহেতু বাপ্পির মা মারা গেছে। আমি জানি না ভাই নিয়মগুলো কীভাবে করে তারা তৈরি করে, নিজেরা এক একজন এক এক রকম নিয়ম। বাপ্পিকে দেখলাম সাকিব কিদের বকশিস দিচ্ছে, বাহ ভালো, মনে সুখ আছে, মনে আহ্লাদ আছে, সাকিবকে বকশিস তো দিবে। আর সাকিবও ভুড়িওয়ালা, বকশিসটা খুব সুন্দর করে লুফে নিচ্ছে, কারণ আমরা তো আগেই জানি সাকিব হচ্ছে আরেকটা রাজমিস্ত্রি, সেও কিন্তু টাকা লোভী ছেলে। জাস্ট পার্থক্য একটাই, সাকিবেরটা চোখে মুখে ধরা যায় না, খুবই চতুর একটা ছেলে, খুবই চতুর ছেলে, বাট রাজেরটা ধরে ফেলা যায়, কারণ এটাই রাজের বোকামি, রাজের নোংরামিটা সবাই ধরে ফেলতে পারে। সাকিবের মতো এত চোট্টামি করতে পারে না রাজ, ঠিক আছে, রাজেরটা ধরা যায়। বাট সাকিব যথেষ্ট চতুর একটা ছেলে, খুবই চতুর ছেলে। সাকিব মানে মাত্রাতিরিক্ত চতুর, এটা কল্পনা করতে পারবে না দর্শক সাকিব কী পরিমাণ চতুর ছেলে। সাকিব যেটা করবে, ঘরে বউ রেখে বাইরে 1000টা মেয়েদের সাথে নষ্টামি করবে, নষ্টি করবে, কিন্তু তানজিলের জীবনে খোঁজ খবর পাবে না। মানে সাকিবের বিষয় এরকম, সে তানজিলাকে ব্যবহার করছে শুধুমাত্র তানজিলের টাকা পয়সা খাওয়ার জন্য। সে তানজিলাকে বুঝাবে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক কেয়ার করি, আমাদের দেখো বাচ্চা হচ্ছে। তানজিলাকে ঘরের মধ্যে রাখবে, তানজিলাকে দিয়ে ব্যবসা করবে, টাকা পয়সা কামাবে, ব্যাংক ব্যালেন্স ভারী করবে, আর বাইরে গিয়ে ফুর্তি করে বেড়াবে পরনারীদের সাথে। এইটা হচ্ছে সাকিব। ডিটেলস আর বলতে গেলাম না, ভবিষ্যতে তথ্য প্রমাণ পেলেই বাকিটা ডিটেলস বলতে আসবে, এর আগে কিছু বলবো না। তিশার ক্ষেত্রে দর্শক একটা কথা নাম বলে না, তিশা নাকি তার শাশুড়িকে খুবই ভালোবাসতো, খুবই ভালোবাসতো। তাহলে ভাই আমি তিশাকে একটু বলতে চাই, শুরুতে রোকসানা আক্তার আপুর কমেন্ট অনুযায়ী, যে তিশা তার ডিপ ফ্রিজটা মানে নিচে ছিল, জানান ভালো কথা, ও পর্দা চড়তে কিন্তু অনেক ইলিশ মাছ এনেছিল, ওইগুলো কেন তিশা শাশুড়ির ভয়তে ফ্রিজের লক দিয়ে রাখতো, তালা মেরে রাখতো। আপনারা জানেন প্রত্যেকটা ফ্রিজের কিন্তু লক সিস্টেম আছে, এবং তিশা তার শাশুড়ির ভয়তে সে ডিপ ফ্রিজগুলোকে লক করে রাখতো, যাতে করে তার শাশুড়ি তার ফ্রিজ থেকে মাছ চুরি করে খেতে না পারে। চিন্তা করুন, নাচ মান্ডিকে চুরি করে খেত কোনোদিনই খেত না, বাট তিশার মনে ভয় ছিল যদি আমার মাছ চুরি করে খায়, এই জন্য সবসময় তালা দিয়ে রাখতো। পাখি স্পটে বলে ফেলেছে ফ্রিজের চাবি দেন, জিনিসপত্র রাখবো। তিশার কাছে চাবি যাচ্ছিল, আমার কথা ভাই ফ্রিজ লক করতে হবে কেন? বাসার মধ্যে কি বাইরে কোনো মানুষজন আছে? নাজমানটি আছে, আপনি আছেন, বাপ্পি আছে,
তাহলে নাজমান্ডির ভয়ে আপনাকে কেন লক করতে হবে? শুধুমাত্র এই কারণে যে আপনার সেই ফ্রিজটা নিচতলাতে ছিল, আপনার বাসাতে ছিল না? মানে মেন কথা কি দর্শক, ফ্রিজ নিচতলাতে ছিল, তিশার বাসাতে ছিল না। এতে করে তিশার মনে সবসময় সন্দেহ হতো নিচতলা থেকে আবার তার শাশুড়ি না মাছগুলোকে চুরি করে খেয়ে ফেলে, এই জন্য সবসময় লক দিয়ে রাখতো। কিন্তু যদি আজকে সেই ফ্রিজটা তার দোতলা বাসায় থাকতো, তিশা কোনোদিন সেই ফ্রিজটা লক দিয়ে রাখতো না। তাহলে চিন্তা করুন তিশা তার শাশুড়িকে কতটা সন্দেহ করে, একটা চোর ভাবে, অথচ সে নাকি তার শাশুড়িকে কতটা ভালোবাসতো। আসলে এগুলো ভালোবাসা না দর্শক। এখন তিশাকে যে কাঁদতে দেখছেন না, তিশা এখন চাপে পড়ে কান্না করছে, সে ভয়তে কান্না করছে, কারণ সবাই তাকে দোষারোপ করছে, সে মাইন্ডকে চিপে পড়ে গেছে, তার কোনো মানিজ্যত নাই, তাকে সবাই এখন আঁকড়ে ধরেছে, কামড়ে ধরেছে। তিশা এখন ভয়তে কান্না করছে কীভাবে সেখান থেকে বাঁচবে। এই জন্য কখনো বাপ্পিকে নিয়ে আসে, কখনো নিজে আসে, কখনো মানুষজনকে নিয়ে ভিডিও দেওয়ায়। তিশা বুঝতে পারছে না সে তার হারানো ঐতিহ্য কীভাবে করে আবার ফেরত পাবে। ঠিক আছে, সো তিশা যেটা কান্না করছে না, এবার আসলে কান্না করছে। তিশা আসলে মিথ্যে কান্না করছে না, তিশা অরিজিনালি কান্না করছে। এই কান্নার মধ্যে কোনো নাটক নেই দর্শক, বাস্তবতা লুকিয়ে আছে। বাপ্পি তার মায়ের মৃত্যু শোকে এতটাই কাতর, ভরপুর ওইদিকে বাজার সদাই করে খাবার দাবার খাচ্ছে। আমি ভাই আপনাদের খেলে এতটুকুই বলতে চাই, বাপ্পি যে বারবার বলে আমি আমার মাকে হারিয়েছি, আমি কি হারিয়েছি আপনারা বুঝবেন না। ভাই এতই যদি না বুঝি, তাহলে এইটা কেমনে বুঝি যে আপনি এত বাজার সদাই করছেন, এত ভালো ভালো খাচ্ছেন। হ্যাঁ, আপনি এবার এটা বলতে পারবেন কেন আপনাদের হিংসে হয় না? ভাই আপনার সাথে ভালো বাজার আমরাও করে খাই, কিন্তু এটা দেখে অবাক লাগে আপনার মা মারা গেছে, কিন্তু আপনি কোন বেলা ইফতারিতে তরমুজ মিস গেল বা কদবেল মিস গেল আপনি সে ধান্দায় থাকেন। ঠিক আছে, জিলেপি আপনার পেটে কম পড়লো কিনা আপনি এই ধান্দায় থাকেন। তাহলে ভাই আপনি আপনার মায়ের সুখটা কীভাবে মনে রাখলেন? ইফতারের সময় তো আপনি আপনার মায়ের জন্য দোয়া করতে করতেই আপনার ইফতারের সময় চলে যাওয়ার কথা ছিল। যদি আপনি সত্যি মায়ের শোকে কাতর থাকতেন, সেদিকে আপনি ইফতারিতে কোন সময় কোনটা খাবেন সেটা নিয়ে আপনার দিশা ঠিক করতে পারেন না, তাহলে আপনি মাকে কোন সময় স্মরণ করবেন বলুন ভাই? বুঝলাম না তো আসলে আপনি আপনার মাকে কীভাবে ভালোবাসলেন, বুঝতে পারলাম না। আসলে সব কিছু মিলিয়ে না বাপ্পি এবার তানজিলার বাসাতে দৌড় দিয়ে গিয়েছে দর্শক। একরকম আমি খেয়াল করে দেখলাম তার মুখ্য কারণে আমার কাছে মনে হলো সে তার মায়ের যে গোল্ডগুলোকে চুরি করেছে সেগুলো লুকিয়ে রাখতে গেছে তানজিলার বাসায়, যাতে করে ফাতেহা সেগুলো কোনোভাবেই বাপ্পির কাছ থেকে নিয়ে যেতে না পারে। ঠিক আছে, এটা আমার কাছে ধারণা, এটা মনে হচ্ছে। নাহলে এবার কেন বাপ্পি তানজিলাদের শ্বশুরবাড়ি যাবে ইফতার নিয়ে? এবার তো তানজিলাদের আসার কথা ছিল, তাই না? যেহেতু নাজমাটি মারা গেছে। আপনারা যদি দর্শক আজকে বাপ্পির ভিডিওটা দেখেন, অনেকগুলো ক্লু পাবেন, অনেকগুলো ক্লু না আসলে অনেকগুলো মিথ্যাচার দেখতে পারবেন, অন দ্য স্পট অনেকগুলো মিথ্যাচার দেখতে পারবেন। যে বাপ্পি কীভাবে করে তিশাকে নিয়ে বলছে যে তিশা নাকি সবচেয়ে কাছের মানুষ ছিল নাজমানটির। হাউ ফানি, হাউ ফানি, হাউ ফানি ভাই। নাজমানের সবচেয়ে কাছের মানুষ তিশা ছিল ভাই। ওইদিকে তিশা গিয়ে সবার কাছে তার নিজের শাশুড়ি বদনাম করে বেড়াতো। আজকে যে তিশা কান্না করছে না দর্শক, তিশা যে এত চোখের পানি ফেলাচ্ছে, এই চোখের পানিটা কোনো এক সময় আরও 5-6 বছর আগে মুক্তা পায়েল ফেলেছিল। আমি কেন মুক্তা পায়েলের কথা মনে করছি জানেন দর্শক? তার মুখ্য কারণ ওই সময় মুক্তার অনেকগুলো কথা আমার মনে পড়ছে। ওই সময় অর্ণিবার সাথে কিছু সমস্যা হয়েছিল, ঠিক আছে? তিশা অনেক খুশি হয়েছিল। তিশা তখন অর্ণিবাকে নিয়ে মুখ নাড়িয়ে অনেক কথাবার্তা বলেছিল, তানজিলার সাথে কম্পেয়ার করেছিল। আরে ভাই, তানজিলার সাথে অর্ণিবার যে কেমনে বলবো, তার যে পটিরও তুলনা হবে না। ঠিক আছে, অর্ণিবা তার বাথরুম তানজিলার মুখে লেপে দিলেও তানজিলার যোগ্যতা নিয়ে অর্ণিবার পাশে গিয়ে দাঁড়াবে। বুঝতে পারলেন তো আপনার মেয়ের জায়গাটা কোন জায়গায় আছে? অর্ণিবার বাথরুম আপনার মেয়ের মুখে লেপে দিলেও আপনার মেয়ে অর্ণিবার মুখ কাছাকাছি দাঁড়াতে পারবে না। অর্ণিবা এমন জায়গায় আছে আর আপনার মেয়ে এমন জায়গায় আছে। অর্ণিবার পা ধুয়ে পানি খাওয়ার যোগ্যতা আপনার মেয়ের নাই। অথচ কোনো এক সময় অর্ণিবাকে মুখ নাড়িয়ে তিশা অনেকগুলো কথা বলেছিল, সেটা মুক্তার অনেক গায়ে লেগেছিল। সো মুক্তা এই দিনে অপেক্ষা করছিল যে কোন দিন তিশাতে সব কিছু ফাঁসায়। সো আমি মনে করি সেটা অবশ্যই আজকের দিনে সার্থক। তিশা, তানজিলা সবার অবস্থা দেখুন দর্শক, তাদের মনে কিন্তু শান্তি নেই। প্রত্যেক দিন তাদের জীবনে একটা না একটা ঝড় আসেই। কিন্তু মুক্তা পায়েলকে দেখুন, তাদের কাছে টাকার মূল্য বেশি ছিল না, তার ইউটিউব থেকে চলে গেছে শুধুমাত্র কেন? সম্মানের জন্য। ঠিক আছে, কিন্তু এই যে তিশা বলেন, বাপ্পি বলেন, তাদের কোনো মান-ইজ্জতের ভয় নেই, কোনো সম্মানের ভয় নেই। তাদের কাছে যেটা আছে খালি টাকা পয়সার লোভ। এই যে বাপ্পিকে দেখছেন, তিশাকে দেখছেন, রেগুলার ভিডিও দেয়, এগুলোর কারণ একটা, এখন তারা তাদের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য খালি এখন উঠে পড়ে লেগেছে। এক একদিন এক এক রকম গল্প বলছে, আবল তাবল কথা কথাবার্তা বলছে, যেন আপনারা আবার তাদেরকে ভালোবাসতে শুরু করেন, ভালো ভালো কমেন্ট করেন। তিশা তো ভিডিও দিতে পারছে না কোনোভাবে দর্শক, তিশা ভিডিও দিলেই সবাই কামড়ে ধরছে, এত বাজে বাজে কমেন্ট তিশাকে সবাই করছে। তিশা এখন মুখ দেখাতে পারছে না, আসলে দেখাবে কীভাবে দর্শক? তিশা যে নোংরা কাজটা করেছে, আসলে এটা কোনো দিন তিশাকে কেউ ক্ষমা করবে না।
হয়তো তিশারা ভিডিওতে বড় গলায় জোর গলায় অনেক কথাবার্তা বলবে, বাট এলাকাতে কিন্তু তিশাকে এখন কেউ 2 টাকা দাম দেয় না। হয়তো ভিডিওর জন্য সবাই চুপ থাকে, কিন্তু এলাকাতে তিশাকে সবাই জুতার বাড়ি দেয়, সবাই জুতার বাড়ি দেয়। তিশার গালে গেলে সবাই জুতার বাড়ি দেয়, জুতার মালা পরায় দেয়, খালি একটা কারণে, তুই কিভাবে করে পারলি তোর শাশুড়িকে ফেলে পদ্মার চরে যেতে। সবাই তিশার গলায় জুতার মালা দেয়, বাট ভিডিওতে এগুলো কোনোদিন কেউ দেখাবে না, কারণ লজ্জা, লজ্জা, লজ্জা। তিশা এখন সত্যি দর্শক চাপে পড়েছে, এতটাই চাপে পড়েছে তিশা এখন আসলেই কান্না করছে। তিশা আসলে সত্যিই কান্না করছে। তিশার এই কান্নাটা কোনো নাটক না, তিশা সবসময় ফুলে ফেপে কান্না করছে। আর বাপ্পিকে বলবো, রোস্টারদের দিকে আঙ্গুল তোলার আগে ভাই, যদি আপনি রোস্টারদের দিকে একটা আঙ্গুল তোলেন, মনে রাখবেন 4টা আঙ্গুল কিন্তু 3টা আঙ্গুল কিন্তু বাকি আপনার দিকে থাকে। সো আগে নিজেকে শুধরান, নিজের পরিবারকে শুধরান, নিজের সৎ মেয়েকে শুধরান, ওই তানজিলা, সাকিব, ওসব নোংরা গোষ্ঠীকে আগে শুধরান, তারপর নাহলে রোস্টারদেরকে কথা বলতে আসলেন। নিজেরা শুধরাবেন না, নিজেদের গায়ের দাগ মুছবেন না। আমাদের গায়ের দাগ ভাই মুছতে আসেন না, আমাদের গায়ের দাগ মোছার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। আমরা নিজেরাই নিজেদেরকে রোস্টিং করার জন্য যোগ্যতা রাখি, সৎ সাহস রাখি। আপনারা রাখেন তো? কথাটা একবার হলেও ভেবে দেখবেন। আর মনে রাখবেন, তিশাকে বলবেন একবার, ওই 5 বছর 6 বছর আগে মুক্তার দাও অভিশাপ আবার তোমার গায়ে লেগে যায়নি তো? একটু মনে করিয়ে দিলাম। আশা করি কথাটা আমলে নেবেন। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।